পুরো সমাজ যাকে বখাটে বলে গালি দিত, কেউ জানতো না ওনার ভেতরের সেই কত বিক্ষত মানুষটার গল্প। আর যে মেয়েটি ছিল এক অহংকারী রাজপ্রাসাদের রাজকন্যা, সেই কিনা ভালোবেসে ফেললো পাড়ার সেই বখাটে ছেলেকে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। ভালোবাসা কি পারবে এই সামাজিক মর্যাদার দেয়াল ভাঙতে? একটা কথাও বললে না তানভীর। তোমার মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে। যে মানুষটা নিজের খালি পায়ে আমাকে তপ্ত রাস্তা থেকে বাঁচিয়েছিল, সে আজ টাকার জন্য আমাদের ভালোবাসাকে বিক্রি করে দিল। হ্যাঁ রাফিয়া, ঠিকই শুনেছ। আমি বখাটে তানভীর। টাকার লোভ আমার রক্তে। চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করলে পাড়ায় আমার ভাব বটে। এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। তোমার সাথে আমার ভালোবাসার নাটক এখানেই শেষ। আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা তানভীর। স্রষ্টা যেন কোনোদিন তোমাকে ক্ষমা না করেন। তুমি একটা জঘন্য প্রতারক। 12 বছর পর যখন সেই ভুলের সমীকরণ মিলবে, ততক্ষণে কি অনেক দেরি হয়ে যাবে না? রূপনগর গ্রামের বটের তলাটা ছিল পাড়ার কথাকথিত বখাটে ছেলেদের আড্ডাখানা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ক্যারাম বোর্ডের দুমদাম শব্দ আর 4-5টা যুবকের সস্তা সিগারেটের ধোঁয়া উঠত। এই দলেরই প্রধান ছিল তানভীর। শার্টের উপরের দুটো বোতাম খোলা, চোখে মুখে এক ধরনের উদাসীনতা, আর সারা দিন ঠুটো করে ঘুরে বেড়ানোই ছিল তার চেনা রূপ। পাড়ার মুরব্বীরা তাকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন। মায়েরা বলতেন ওই ছেলের ছায়া যেন আমাদের সন্তানের উপর না পড়ে। কিন্তু কেউ ওনার ভেতরের গল্পটা জানতো না। কেউ জানতো না প্যারালাইজড বাবার ঔষধের টাকা আর ছোট বোনের কলেজের ফি জোগাড় করতে তানভীর প্রতি রাতে লুকিয়ে মানুষের ঘাটে গিয়ে ট্রাকে ভারী মাল তোলার কাজ করে। ওনার জীবনের এই রুক্ষতার আড়ালে লুকিয়ে ছিল এক বিশাল বড় নরম ও দায়িত্বশীল মন। আর ঠিক তানভীরের বিপরীতে ছিল রাফিয়া, রূপনগর ইউনিয়নের টানা 3 বারের প্রভাবশালী চেয়ারম্যান মুতাহার হোসেনের একমাত্র মেয়ে। রাফিয়া যখন কলেজে সুতি শাড়ি পরে ছাতা মাথায় দিয়ে তানভীরদের পাড়ার মোড় দিয়ে হেঁটে যেত, মনে হতো পুরো বটের তলাটায় এক টুকরো শান্ত রোদ এসে আছড়ে পড়েছে। সেদিনও ছিল তীব্র রোদ। তানভীর বটের তলার বেঞ্চে একাকী বসে ওনার পুরনো নীল ডায়েরিটায় কিছু একটা লিখছিল। ওনার বন্ধুরা তখন একটু দূরে ঝাঁকাচ্ছিল। ঠিক তখনই রাফিয়াকে অপাশ থেকে হেঁটে আসতে দেখে তানভীরের বন্ধু সজীব চেঁচিয়ে উঠল, ওই তানভীর, দেখতে তোর আকাশের ছাদ আসছে, চেয়ারম্যানের মেয়ে। কি রাজকীয় হাঁটারে ভাই, আমাদের দিকে তো কোনোদিন ফিরেও তাকাবে না। আর তোর মতো বোকাটেরা তো ওনার নাম মুখে নিয়ে আরো স্বপ্ন দেখতে পারেন। সজীব, মুখ সামলে কথা বল। উনি চেয়ারম্যানের মেয়ে। আমাদের মতো বোকাটেদের ওনার নাম মুখে নেওয়ারও যোগ্যতা নেই। নিজের কাজ কর, ওনার দিকে ওভাবে তাকিয়ে থাকিস না। আরে ভাই, দেখতে তো পয়সা লাগে না, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো জাস্ট একটু দেখছিলাম পাড়ার সুন্দর একটা মেয়ে হেঁটে যাচ্ছে, চোখ তো যাবেই। আমি বলেছি না ওনার দিকে তাকাবি না? ওনাকে নিয়ে কোনো ফালতু কথা যেন আমার কানে না আসে। তোরা সবাই ওনার থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখবি। এবার তোরা এখান থেকে যা। সজীবরা হাসতে হাসতে চলে গেল। তানভীর আলতো করে ওনার নীল ডায়েরিটা বন্ধ করে রাখলো এবং দূর থেকে রাফিয়ার হেঁটে যাওয়া দেখতে লাগলো। রাফিয়া ঠিক যখন বটের তলার সামন দিয়ে যাচ্ছিল, হঠাৎ ওনার পায়ের স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল। রাফিয়া এক মস্ত বড় বিপাকে পড়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। চারপাশে কড়া রোদ আর সামনে একদল বখাটে ছেলে। রাফিয়ার ফর্সা মুখটা ভয়ে আর লজ্জায় লাল হয়ে উঠল। সে খালি পায়ে এই তপ্ত পিচ রাস্তায় হাঁটতেও পারছিল না, আবার ওখান থেকে চলেও যেতে পারছিল না। তানভীর আর এক মুহূর্তও দেরি করল না। সে বেঞ্চ থেকে উঠে সোজা রাফিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। ওনার বন্ধুরা দূর থেকে হা করে দেখতে লাগলো। ইয়ে, চেয়ারম্যান সাহেবের মেয়ে না আপনি? কোনো সমস্যা হয়েছে? ওভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? জি, আমার স্যান্ডেলটা হঠাৎ ছিঁড়ে গেছে। এখান থেকে তো কোনো রিস্কাও পাওয়া যাচ্ছে না। দুপুরের রোদটা অনেক বেশি, আমি কিভাবে যাব বুঝতে পারছি না। দুপুরের রোদের মধ্যে পিচঢালা রাস্তা একদম আগুন হয়ে আছে। আপনি খালি পায়ে এক পাও হাঁটতে পারবেন না। আমার এই ছোটি জুতো জুড়ো পা দিয়ে আপনি ওদিকের ছেনা মুচির দোকানে চলে যান। এটা কেমন কথা? আমি আপনার জুতো পরবো আর আপনি নিজে এই রোদের মতো খালি পায়ে থাকবেন? আপনাকে তো সবাই এই পাড়ার বকাটে তানভীর বলে ডাকে, তাই না? আপনি তো পরোপকারী হলেন কবে দেখি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বকাটে তানভীরই। আমাদের মতো বকাটে ছেলেদের খালি পায়ে পিচ রাস্তায় হাঁটলে কিছু হয় না। চামড়া অনেক শক্ত, আমাদের রোদে পড়েই তো বড় হয়েছে। কিন্তু আপনাদের মতো নরম পায়ের মানুষ হাঁটলে ফুসকা ভরে যাবে। নিন, জুতোটা পরুন। আমি দূর থেকে আসছি আপনার সাথে, কোনো ভয় নেই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার বন্ধুরা তো
ওদিক থেকে তাকিয়ে হাসছে। আমি আপনার জুতো পরলে লোকে কি বলবে? একটা বোকাটে ছেলের জুতো পায়ে দিলে চেয়ারম্যানের মেয়ে হাঁটছে, তা জানলে বাবা তো রেগে যাবেন। লোকের কথায় কান দিলে এই সমাজে বেঁচে থাকা যায় না আপা। আর চেয়ারম্যান সাহেবের কাছে এই খবর পৌঁছাবে না। আমার বন্ধুরা আমার কথার বাইরে যাবে না। আপনি জুতোটা পরে হাঁটুন তো দেখি। রাফিয়া সেদিন তানবীরের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত সততা দেখতে পেয়েছিল। যে ছেলেকে পুরো সমাজ খারাপ বলে, ওনার চোখের ভিতরে এত মায়া লুকিয়ে আছে। রাফিয়া আর না করতে পারল না। সে তানবীরের জুতো জোড়া পায়ে দিয়ে মুচির দোকানের দিকে হাঁটতে লাগলো। আর তানবীর ওনার পেছনে পেছনে খালি পায়ে তপ্ত রাস্তা দিয়ে হেঁটে চলল। রাফিয়ার মনের ভেতরে তানবীরের এই খালি পায়ের দৃশ্যটা আর ওনার চোখের সততা সারা জীবনের জন্য আটকে গেল। আর এই ঘটনার পর থেকে রাফিয়ার রুটিনটাই বদলে গেল। প্রতিদিন কলেজ থেকে ফেরার পথে সে ইচ্ছা করেই একটু আস্তে হাঁটতো এবং বটের তলার দিকে তাকাতো। তানবীরও এমন, আর বন্ধুদের সাথে ফালতু আড্ডা দিত না। সে একটা ডায়েরি হাতে নিয়ে বটের তলায় বসে রাফিয়ার আসার অপেক্ষা করত। কেউ কারো সাথে কথা বলতো না, শুধু দূর থেকে চোখের এক পলক আর এক চিলতে মিষ্টি মৃদু হাসি তাদের প্রতিদিনের নীরব যোগাযোগ হয়ে দাঁড়িয়েছিল। একদিন আকাশ মেঘলা ছিল। কলেজ ছুটির পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। রাফিয়া ছাতা আনতে ভুলে গিয়েছিল। সে কলেজের বারান্দায় দাঁড়িয়ে দেখছিল সবাই চলে যাচ্ছে। ঠিক তখন তানবীর ওনার একটা ভাঙা ছাতা মাথায় দিয়ে কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো। রাফিয়া ওনাকে দেখে বারান্দা থেকে নেমে গেটের কাছে এলো। আজকেও কি বোকাটে ছেলেটা ওনার ছাতা আমাকে দান করতে এসেছে, নাকি আজকেও খালি পায়ে বাড়ি ফিরবেন? ছাতাটা ভাঙা, তাও একটু মাথাটা বাঁচাতে পারবেন। চলুন আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিই। বৃষ্টি তো সহজে থামবে বলে মনে হচ্ছে না। আপনি ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বেন। আচ্ছা তানবীর, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবেন? কোনো লুকোচুরি করবেন না কিন্তু? জি বলুন, আমি মিথ্যে বলি না। অন্তত আপনার কাছে তো নই। আপনি সারাদিন ওই বটের তলায় বসে নীল ডায়েরিটায় কি লেখেন? আমি অনেক দিন দেখছি আপনি কিন্তু লিখতেই থাকেন। বকাটে ছেলেদের আবার ডায়েরি লেখার শখ হলো কবে থেকে? ওটাতে কি আপনার আড্ডার হিসাব থাকে নাকি অন্য কিছু? আরে না, ও কিছু না, এমনিতেই হিজিবিজি খাটি। আমাদের মতো বকাটে ছেলেদের কোনো গল্প থাকে না বা সুখের কোনো কবিতা বা সুন্দর ভবিষ্যৎ আমাদের ডায়েরিতে শোভা পায় না। দেখি কি হিজিবিজি। তানবীর তানবীর ডায়েরি দিতে অনিচ্ছুক, কিন্তু রাফিয়ার জোড়াজুড়িতে দিতেই হলো। রাফিয়া ডায়েরিটি হাতে নিয়ে দেখতে লাগলো। এগুলো কি? এই যে প্রতিটা খাতায় আমার নাম লেখা, এটাও হিজিবিজি? আপনি আমার ছবি এঁকেছেন কেন? রাফিয়া প্লিজ ডায়েরিটা দাও। কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি চেয়ারম্যানের একমাত্র মেয়ে। আমি একটা ভাঙা ঘরের সাধারণ ছেলে, যাকে সবাই বকাটে বলে গালি দেয়। আমার দিকে সমাজ বাঁকা চোখে তাকায়। তোমার মতো রাজকন্যার দিকে তাকানোর সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি জাস্ট দূর থেকে তোমাকে দেখতাম, সেটাই ডায়েরিতে বন্দি করে রাখতাম। আমি সমাজ বুঝি না তানভীর। আমি শুধু জানি এই পাড়ার তথাকথিত ভদ্রলোকেরা মুখোশ পরে ঘোরে, আর আপনি হলেন একমাত্র খাঁটি মানুষ যে নিজের খালি পায়ে আমাকে রোদ থেকে বাঁচায়। সে কোনোদিন বকাটে হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি তানভীর। আপনার এই রুক্ষ রূপটার আড়ালে থাকা নরম মানুষটাকেই আমি ভালোবেসেছি। রাফিয়া এভাবেই অকপটে বলে প্রপোজ করে দেয় তানভীরকে। রাফিয়া, তুমি একটা পাগল মেয়ে, খুব বড় পাগলি। এক বেকার বকাটে ছেলের জীবনে তুমি কোন সমীকরণ মেলাতে আসছো? আমার যে কিছুই নেই তোমাকে দেওয়ার মতো, না আছে টাকা আর না আছে সামাজিক সম্মান। আমার কিছু চাই না তানভীর। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু ওনার মনে কোনো শান্তি নেই। তানভীর আগে থেকেই রাফিয়াকে পছন্দ করত, তবে নিজের অবস্থার কথা ভেবে দূরে দূরে থাকতো। আজও রাফিয়াকে সে যথাক্রমে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাফিয়া এসবের কিছুই তো আক্কা করছে না। সবশেষে রাফিয়ার নরম কথাগুলো তানভীরকে কাবু করে নিল। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? বলুন। দেখো রাফিয়া, এটা কোনোভাবেই হয় না। আমি তোমাকে কোন যোগ্যতায় রাখবো বলো? অসম্ভব এটা। আপনি শুধু এই নীল ডায়েরিটার মতো আমার মনের ভেতর আমার নামটা আজীবন রেখে দেবেন, ব্যাস। আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না তো তানভীর? প্রমিস করুন। তানভীরও এবার সাড়া দেয়, গ্রহণ করতে সম্মতি হয় রাফিয়ার ভালোবাসাকে। সেও বলে, যদি কোনোদিন এই বুকে চলা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবেই হয়তো তোমার হাত আমার থেকে আলাদা হয়ে যাবে রাফিয়া। তার আগে এই তানভীর তোমাকে কোনোদিন একা ফেলে যাবে না। এটা আমার কথা, মরে গেলেও এই কথা আমি রাখবো। চেনা বটের তোলা, নদীর পাড় আর
তানবীরের সেই নীল ডায়েরিটাই ছিল তাদের পুরো পৃথিবী। কিন্তু একটা মধ্যবিত্ত আর উচ্চবিত্তের মাঝখানের দেয়ালটা যে কতখানি ধারালো ও নির্মম হতে পারে সেটা বোঝার বয়স বা অভিজ্ঞতা কোনোটাই রাফিয়ার ছিল না। সে শুধু জানতো সে তানবীরকে ভালোবাসে, আর তানবীর জানতো রাফিয়া ওনার জীবনের একমাত্র আলো। সেদিন বিকেলে নদীর পাড়ে ঘাসবনের মাঝে দুজন বসেছিল। তানবীর চুপচাপ নদীর দিকে তাকিয়েছিল, ওনার চোখে এক ধরনের ছাপা উদ্বেগ। কি ব্যাপার তানবীর, আজকে তোমাকে এত চুপচাপ লাগছে কেন? সারাক্ষণ শুধু নদীর দিকে তাকিয়ে আছো, আমার দিকে তো একবারও তাকাচ্ছ না। কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। না রে পাগলি, কোনো সমস্যা হয়নি। আসলে ভাবছিলাম নিয়তি মানুষকে কত অদ্ভুত জায়গায় এনে দাঁড় করায়, তাই না? কোথায় তুমি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী চেয়ারম্যানের একমাত্র মেয়ে, আর কোথায় আমি পাড়ার এক বোকাটে ছেলে? আমাদের এই গল্পটা যদি কোনোভাবে কোনো দিন তোমার বাবার কানে যায় তখন কি হবে রাফিয়া? কি আবার হবে? আমি বাবাকে গিয়ে স্পষ্ট করে বলে দেবো যে আমি তোমাকে ভালোবাসি। বাবা আমাকে খুব ভালোবাসেন তানবীর। ওনার রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওনার একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো। তুমি তোমার বাবাকে চেনো রাফিয়া, কিন্তু ওনার ভেতরের ক্ষমতার দাপটকে চেনো না। সমাজ আর পারিবারিক মর্যাদা ওনাদের মতো মানুষদের কাছে ওনাদের সন্তানের চেয়েও বড় হয়। আমার নিজের জন্য কোনো ভয় নেই, আমি তো বকাটে, সমাজ আমাকে এমনিতেও গালি দেয়, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার গায়ে কোনো আঁচ লাগুক। তুমি বকাটে নও তানবীর। কতবার বলবো এই কথাটা? যে ছেলে রাতে নিজের ঘুম হারাম করে বাবার ওষুধের টাকা জোগায়, বোর্ডের পড়ার খরচ চালায়, সে আর যাই হোক বকাটে হতে পারে না। তুমি হলে এই পুরো গ্রামের সবচেয়ে দায়িত্ববান পুরুষ, আর তোমার এই সৎ মনটার জন্যই আমি তোমাকে ভালোবাসিছি। আমাদের এই ভালোবাসাকে ভাঙার ক্ষমতা কারো নেই। রাফিয়ার এই সরল বিশ্বাস দেখে তানভীর আর কিছুই বলতে পারল না। সে শুধু ওনার মাথায় হাত রেখে মনে মনে এক অজানা বিপদের হাত থেকে রাফিয়াকে বাঁচানোর প্রার্থনা করছিল। কিন্তু সেই বিপদ তাদের ভাবনার চেয়েও অনেক দ্রুত দরজায় করা নাড়ল। পরদিন সকালে তানভীর যখন বাজার থেকে ওনার পঙ্গু বাবার জন্য ঔষধ নিয়ে ফিরছিল, হঠাৎ চেয়ারম্যান মোতাহার হোসেনের ৩-৪ জন লাঠিয়াল ওনার পথ আটকে দাঁড়ালো। ওনারা তানভীরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জোর করে একটা কালো মাইক্রোবাসে তুলে নিয়ে গেল। তানভীরকে যখন নামানো হলো, সে দেখলো দাঁড়িয়ে আছে সে চেয়ারম্যানের সেই বিশাল রাজকীয় ড্রয়িং রুমে। সোফায় খুব শান্ত ভঙ্গিতে বসে চা খাচ্ছিলেন চেয়ারম্যান মোতাহার হোসেন। ওনার চোখে মুখে এক ধরনের ক্রূর অহংকার। ওনার সামনের টেবিলের ওপর রাখা ছিল তানভীরের বাবার প্যারালাইসিসের সব মেডিকেল রিপোর্ট এবং তানভীরের ছোট বোন সুমির কলেজের অ্যাডমিশন পেপারস। তানভীর চারপাশ দেখে ওনার গলার ভেতরের ভয়টা চেপে ধরে সোজা চেয়ারম্যানের দিকে তাকালো। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমাকে এভাবে ওনাদেরকে তুলে আনার আসল কারণটা কি জানতে পারি? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? তানভীর, তুমি পারার বকাটা ছেলে হতে পারো, রাস্তায় ক্যারাম বোর্ড করে দিন পার করতে পারো, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানো দুঃসাহস দেখিয়েছো, এর চেয়ে বড় অপরাধ এই রূপনগর গ্রামে আর কিছুই হতে পারে না। আমি রাফিয়াকে ভালোবাসি চেয়ারম্যান সাহেব, ওনার ক্ষতি করার কথা আমি কল্পনাও করতে পারি না। আমি জানি আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। ভালোবাসা? এই শব্দটা ওনাদের চোখেই মানায়, যাদের পকেটে টাকা আর সম্মান থাকে। এই যে টেবিলের ওপর কাগজগুলো দেখছো, তোমার ওই পঙ্গু বাপের প্রতি মাসের ইনজেকশনটা কোথায় থেকে আসে আমি খুব ভালো করেই জানি। আর তোমার এই যুবতী বোন সুমি, ও যে প্রতিদিন শহরের কলেজে যায়, তার সম্মানটা কতটুকু সস্তা সেটাকে তুমি আন্দাজ করতে পারছো? চেয়ারম্যান সাহেব, আমার ফ্যামিলিকে মাঝখানে টানবেন না, ওনাদের কোনো দোষ নেই, যা বলার আমাকে বল। তাহলে শুনো তানভীর, আমি তোমাকে একটা সহজ অপশন দিচ্ছি। তুমি আজকেই রাফিয়ার সামনে গিয়ে বলবে যে তুমি ওকে ভালোবাসো না, তার টাকা আর রূপের লোভে ওর পেছনে তুমি ঘুরেছ। যদি তুমি নিজেকে রাফিয়ার চোখে জঘন্য প্রমাণ করে ওর জীবন থেকে সরে যাও, তবে তোমার বাপের চিকিৎসার সব খরচ আমি নিজে দেব, আর তোমার বোনের বিয়ে আমি খুব ভালো করে গুছিয়ে দেব। আর যদি তুমি নিজের বকাটে জেদ ধরে রাখো, তবে মনে রেখো, কাল সকালে তোমার বোনের লাশ নদী থেকে উঠবে, আর তোমার বাপের ঔষধের সাপ্লাই চিরকালের জন্য বন্ধ হবে। আমি এই ইউনিয়নের টানা 3 বারের চেয়ারম্যান, আমি যা বলি করে দেখাই। এবার সিদ্ধান্ত তোমার, নিজের প্রেম বাঁচাবে নাকি নিজের পরিবারের লাশ গুনবে? তানভীরের পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। তার চোখ দুটো লাল হয়ে জল উপচে পড়ছিল, কিন্তু তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে রইল। এক পাশে ওনার জীবনের একমাত্র আলো রাফিয়া, আর অন্য পাশে ওনার জন্মদাতা পঙ্গু বাবা আর নিষ্পাপ ছোট বোনের জীবন।
মধ্যবিত্ত ও দরিদ্রের এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে তানবীরের ভালোবাসার সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল। সে নিজের ভেতরের কান্নাটা চেপে ধরে মাথা নিচু করে রইল। ওনার জীবনের সবচেয়ে বড় পরাজয়টা সে মেনে নিল। ঠিক তখনই ড্রয়িং রুমের পেছনের দরজা দিয়ে রাফিয়া ঘরে ঢুকলো। ওনার চোখ দুটো লাল। সে ততক্ষণে আড়াল থেকে সবটা না হলেও ওনার ভাবার ছড়া গলা শুনতে পেয়েছিল। সে দৌড়ে এসে তানবীরের হাতটা ধরলো। তানভীর, ওনার কোনো কথায় কান দিও না। চলো আমরা এখান থেকে চলে যাই। আমি বলেছি না, আমি তোমার ওই ভাঙা ঘরের সুখ খুঁজে নেব। বাবা আমাদের কিছু করতে পারবে না। চলো তানভীর। তানবীর রাফিয়ার দিকে তাকালো। তার মন চাচ্ছিল রাফিয়াকে বুকে জড়িয়ে ধরে এই পিশাচটার সামন থেকে পালিয়ে যেতে, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল তারই বোনের হাসিমুখ আর বাবার নিতর শরীরটা। তানবীর নিজের হাতটা খুব শক্ত করে রাফিয়ার হাত থেকে ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার মুখের অবয়বটা এক পলকে এক নিষ্ঠুর পাথরের মতো হয়ে যায়। হাত সরাও রাফিয়া, নিজের সীমার মধ্যে থাকো। তুমি কি আসলেই ভেবেছিলে আমি তোমার সাথে কোনো সংসার করার স্বপ্ন দেখি? তুমি কতটা বোকা মেয়ে। তানভীর, তুমি তুমি এভাবে বলছো কেন? আমার মুখের দিকে তাকিয়ে বলো, কি হয়েছে তোমার? আমার বাবা ঠিকই বলেছে রাফিয়া। আমি বকাটে তানবীর। টাকার লোভ আমার রক্তে। চেয়ারম্যানের মেয়ের সাথে একটু ঘুরলে, ওনার হাত ধরে বাজারে হাঁটলে পাড়ায় আমার বাপ ভাড়ে, আমার বন্ধুরা আমাকে সমীহ করে। এটুকুই ছিল আমার আসল উদ্দেশ্য। এখন তোমার বাবা আমাকে ওনার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছেন। আমার পঙ্গু বাবার চিকিৎসা আর বোনের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আমি আমার আসল জিনিস পেয়ে গেছি রাফিয়া। তোমার সাথে আমার ভালোবাসা নাটক এখানেই শেষ। আর একটা মিথ্যে কথাও বলবে না তানভীর। তোমার মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে। যে ছেলে নিজের খালি পায়ে আমাকে রোদের হাত থেকে বাঁচিয়েছিল, সে টাকার জন্য আমার এই পবিত্র ভালোবাসাকে বিক্রি করে দিতে পারে না। আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমায় ভালোবাসো না। বলো। তোমাকে ভালোবাসি না। তোমার এই বড়লোকি দেমাগ আর টাকা আমার সহ্য হয় না। আমি বকাটে তানবীর। নিজের হাতের গোছানোই আমার কাজ। যাও ওখান থেকে, নিজের বড়লোকি দুনিয়ায় ফিরে যাও। আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা তানভীর। তানবীর রাফিয়াকে চোর দিয়ে বসলো। পরিস্থিতি পিনপতন, নীরবতা বিরাজ করছে। এই চুরির দাগটা মনে রেখো। আমি আমার নিজের চেয়েও তোমাকে বেশি বিশ্বাস করেছিলাম। তুমি একটা জঘন্য, নীচ আর অবধমিত প্রতারক। স্রষ্টার জন্য কোনোদিন তোমাকে ক্ষমা না করেন। রাফিয়া তার বাবার অহংকারী ও বিজয়ী হাসির সামনে দাঁড়িয়ে ঢুকরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। ওনার নারীত্ব আর মধ্যবিত্ত আত্মসম্মানে এক মস্ত বড় আঘাত লেগেছিল। সে ধরে নিল তানবীর আসলেই একটা বিশ্বাসঘাতক। অভিমান আর তীব্র প্রতিশোধের আগুনে জ্বলে রাফিয়া ওনার বাবার পছন্দ করা এক বড় সরকারি কর্মকর্তার সাথে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের রাতে রাফিয়া যখন নতুন বউয়ের সাজে পালকিতে উঠেছিল, সে একবারের জন্য পেছনের চেনা বটের তলার দিকে তাকায়নি। সে জানতো না সেই বটের তলার গভীর অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে তানবীর ওনার সেই নীল ডায়েরিটা বুকে চেপে ধরে বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কাঁদছিল। পালকি থেকে নেমে রাফিয়া যখন এক মস্ত বড় রাজকীয় ভারীর সামনে দাঁড়ালো, চারপাশের আলোর রোশনাই ওনার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। ওনার স্বামী সাজ্জাদ সাহেব সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। বৃত্ত বৈভব, গাড়ি ভারী সবই আছে ওনার, কিন্তু রাফিয়ার মনে হচ্ছিল সে এক সোনার কাঁচায় বন্দী হতে এসেছে। বাসর ঘরে যখন সাজ্জাদ ওনার ঘুমটা তুললেন, ওনার মুখে এক ধরনের শীতল হিসেবি হাসি লেগেছিল। রাফিয়া, আমি জানি তুমি এই অঞ্চলের নামকরা চেয়ারম্যানের মেয়ে। তোমার চাল চলন আর আভিজাত্য যেন আমার এই বাড়ির মর্যাদার সাথে মিলে যায়, সেটার খেয়াল রেখো। আমার জীবনে শৃঙ্খলাই শেষ কথা। আবেগ দিয়ে সংসার চলে না, চলে নিয়ম দিয়ে। আমি আপনার নিয়ম মেনেই চলার চেষ্টা করব। বাবার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। খুব ভালো, আমি এটাই আশা করেছিলাম তোমার থেকে। কাল সকালে আমাদের শহরের নতুন ফ্ল্যাটে চলে যেতে হবে। সেখানে অনেক গেস্ট আসবেন, নিজেকে সেভাবেই তৈরি করে নিও। রাফিয়া জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকালো। ওনার চোখে কোনো জল ছিল না, জলগুলো সব শুকিয়ে পাথর হয়ে গিয়েছিল। সে মনে মনে ভাবছিল তানবীরও তো টাকার জন্যই ওনার ভালোবাসাকে বিক্রি করেছিল। এই পুরুষ জাতটাই হয়তো এমন, যেখানে আবেগের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। কিন্তু রাফিয়া জানতো না ওনার ফেলে আসা সেই রূপনগর গ্রামের বটের তলার অন্ধকারটা কতখানি ভারী হয়ে উঠেছিল। রাফিয়ার বিয়ের ঠিক 3 দিন পর তানবীর ওনার সেই ভাঙা ঘরের বারান্দায় বসেছিল। ওনার সামনে ওনার ছোট বোন সুমি এক গ্লাস জল নিয়ে এসে দাঁড়ালো।
ওনার চোখ দুটো ফোলা। ভাইয়ার এই জীবন্ত লাশ হয়ে যাওয়া রূপ সে আর সহ্য করতে পারছিল না। ভাইয়া, তুমি কি এভাবেই না খেয়ে নিজেকে শেষ করে দেবে? আজ 4 দিন তুমি মুখে এক দানা ভাতও তুলোনি। বাবা বিছানায় শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদছেন। তুমি, আমার ক্ষুধা লাগে না রে। আমার ভেতরে সবটা কে যেন এক রাতে পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। তুই বাবার ওষুধটা ঠিক মতো খাইয়েছিস? ভাইয়া, আমি সব জানি। চেয়ারম্যান সাহেব ওদিন তোমাকে ডেকে কি হুমকি দিয়েছিলেন, আমি সব জেনেছিলাম। তুমি শুধু আমাদের বাঁচানোর জন্য রাফিয়া আবার সামনে নিজেকে অমন খারাপ সাজালে। ওনার চরটা তুমি মুখ বুঝে সহ্য করলে। ভাইয়া, ওনার কাছে কেন সত্যিটা বললে না? যদি সত্যিটা বলতাম সুমি, তবে রাফিয়া তার বাবার বিরুদ্ধে গিয়ে আমার হাত ধরত। আর তার জেদি বাবা তোকে জীবন্ত পুড়িয়ে মারতেও দ্বিধা করতো না। আমার পঙ্গু বাপটার চিকিৎসার অভাবে লাশ বের হতো। তোদের জীবনের চেয়েও কি আমার ভালোবাসা বড় সুমি? রাফিয়া আমাকে ঘৃণা করুক, তার এই ঘৃণাই তাকে নতুন সংসারে সুখে থাকতে সাহায্য করবে। ও জানুক তার তানভীর একটা বিশ্বাসঘাতক ছিল। কিন্তু এই অন্যায় যে সহ্য করা যায় না ভাইয়া। পুরো সমাজ তোমাকে গালি দিচ্ছে, আর তুমি সব নিজের ঘাড়ে নিয়ে নিলে। হতে লাগলো। রাফিয়ার জীবনে শহরের চাকচিক্য থাকলেও ওনার স্বামী সাজ্জাদ ছিলেন অত্যন্ত কড়া ও সন্দেহপ্রবণ স্বভাবের। রাফিয়া কোনোদিন ওনার মনে তানভীরের জায়গায় অন্য কাউকে বসাতে পারেনি। আর সাজ্জাদ ও রাফিয়ার এই উদাসীনতা সহজভাবে মেনে নিতে পারতেন না। প্রতিদিন ওনাদের মাঝে মানসিক দূরত্ব বাড়তেই লাগলো। রাফিয়া ওনার সংসারের সব দায়িত্ব পালন করত এক যান্ত্রিক ফুতুলের মতো। ওনার একমাত্র সান্ত্বনা ছিল তানভীর নিশ্চয়ই ওনার বাবার থেকে পাওয়া টাকায় খুব ভালো আছে, নতুন কোনো ব্যবসা খুলে সুখের সংসার করছে। এদিকে রূপনগর গ্রামে তানভীরের দিনগুলো কাটছিল এক চরম দারিদ্র্য এবং একাকিত্বে। চেয়ারম্যানের লাঠিয়ালদের বয়সে আর বেশি কাজ পেত না। ওনার বাবার মৃত্যুর পর ওনার পুরো জগৎটা কুৎসিত হয়ে এলো। শুধু ছোট বোন সুমির বিয়ে দেওয়ার চিন্তায় দিন রাত হাড় ভাঙা খাটুনি আর নিজের ভেতরের চাপা কষ্ট তানভীরের শরীরটাকে ভেতর থেকে খুইয়ে দিচ্ছিল। ওনার সেই চেনা চটপটে ভাব আর শার্টের খোলা বোতামের আড়ালে লুকিয়ে থাকা যুবকটি মাত্র কয়েক বছরেই এক বৃদ্ধের মতো জীর্ণ হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে প্রতিদিন সন্ধ্যায় সেই পুরনো বটের তলায় গিয়ে বসত। ওনার হাতে আর ডায়েরি থাকতো না, সে শুধু শূন্য চোখে তাকিয়ে থাকতো সেই রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে একদিন এক চিলতে রোদ হয়ে হেঁটে এসেছিল রাফিয়া। ওনার বন্ধুরা এখন ওনাকে দেখে আর হাসতো না। ওনার এই নীরব ধ্বংস হয়ে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলত। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। দেখতে দেখতে 12টি বছর কেটে গেল। রূপনগর গ্রামের বটের তলাটা আগের মতোই আছে, শুধু ক্যারাম বোর্ডের সেই পুরনো মুখগুলো বদলে গেছে। রাফিয়ার জীবনে এই 12 বছর ছিল এক নিঝুম অন্ধকারের মতো। ওনার স্বামী সাজ্জাদ সাহেবের বিলাসবহুল ফ্ল্যাটটা ওনার কাছে জেলখানার মতো। সাজ্জাদ সাহেবের কড়া শাসন আর মানসিক অত্যাচারে রাফিয়ার মনের সবটুকু সজীবতা মরে গিয়েছিল। হঠাৎ একদিন ঢাকা থেকে ওনার কাছে খবর এলো ওনার বাবা প্রভাবশালী চেয়ারম্যান মোতাহার হোসেন হৃদয়রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দীর্ঘ 1 যুগ পর রাফিয়া আবার ওনার চেনা গ্রামের মাটিতে পা রাখলো। চেয়ারম্যানের এই রাজকীয় বাড়িটা এখন খা খা করছে। চারিদিকে শুধু ধুলোবালি আর এক থমথমে নীরবতা। রাফিয়া ওনার ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো। ওনার পরনে একটা সাধারণ সুতি শাড়ি। বাইরে তখন সূর্যটা হাবুডুবু খাচ্ছে। সে একা এই বিশাল বাড়িতে দমবন্ধ পরিবেশে আর সহ্য করতে না পেরে একটা চাদর গায়ে জড়িয়ে গ্রামের চেনা রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে যখন ওনার পুরনো কলেজের মোড়ে আর সেই চেনা বটের তলার কাছে এলো, ওনার পা দুটো যেন আর সামনে এগোতে চাইল না। বটের তলার সেই কাঠের ব্রেঞ্চটা এখনো ভাঙা, যেখানে তানভীরের সেই পুরনো মুদি দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে। ঠিক তখন ওনার দিকে এক যুবতী মেয়ে কুলে একটা ছোট বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছিল। রাফিয়া ওনাকে দেখে চিনতে পারলেন, ওটা তানভীরের ছোট বোন সুমি। রাফিয়া ওখানেই থমকে দাঁড়িয়ে ওনাকে ডাকলো। সুমি, তুই সুমি না রে? কত বড় হয়ে গেছিস। রাফিয়া, রাফিয়া পা, আপনি এত বছর পর গ্রামে ফিরলেন। চেয়ারম্যান সাহেব তো চলে গেছেন আপা। হ্যাঁ, বাবা তো চলে গেলেন, কিন্তু সুমি, তোর সেই বড় ভাই তানভীর কেমন আছে রে? অর্ডার টাকার গরম নিশ্চয়ই এখনো কমেনি।
আমার বাবার থেকেও তো ওদিন ভালোই টাকা কামিয়ে নিয়েছিল তোদের সুদিনের জন্য। এখন নিশ্চয়ই কোনো বড় শহরের এসি করে বসে নতুন কোনো মেয়ের জীবন ধ্বংস করার প্ল্যান করছে। ওনার এই নীল ডায়েরিতে এখন কার নাম লেখা হয়? রাফিয়ার মুখের এই তীব্র অবজ্ঞা আর বিষাক্ত কথাগুলো শুনে সুমির ভেতরের 12 বছরের চাপা কষ্ট আর কান্না এক মুহূর্তে ভাত ভেঙে গেল। সে কোল থেকে বাচ্চাটাকে মাটিতে নামিয়ে রাস্তার মাঝখানে হাউমাউ করে কেঁদে ফেলল। ওনার এই কান্না দেখে রাফিয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আল্লাহর দোহাই লাগে, ওনার উপর আর অন্যায় করবেন না। আমার মরা ভাইয়াটাকে নিয়ে এভাবে বলবেন না আপা। ওনার কোনো দোষ ছিল না, ওনার আত্মাটা শান্তি পাবে না আপা। মরা ভাইয়া মানে? তুই কি বলছিস সুমি? তানভীরের কি হয়েছে? আর ওনার দোষ কি ছিল? না মানে কি? সে তো ওদিন আমার বাবার সামনে দাঁড়িয়ে নিজের মুখে বললো যে সে টাকার জন্য আমার সাথে নাটক করেছে। আমার বাবা ওনাকে টাকা দেয়নি। না আপা, আপনার বাবা ওনাকে একটা টাকাও দেয়নি। ওদিন আপনার বাবা ভাইয়াকে ডেকে এনে আমার ইজ্জত নষ্ট করার হুমকি দিয়েছিল। আবার প্যারালাইজড বাবাটাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ভয় দেখিয়েছিল। ভাইয়া আমাদের বাঁচানোর জন্য নিজের বুকটা কেটে আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে অমন পাপিষ্ঠ লোভী সাজিয়েছিলেন আপা, যাতে আপনি ওনাকে ঘৃণা করে ওখান থেকে চলে যান। ওনার নিজের কোনো দোষ ছিল না আপা। সুমি, তুই মিথ্যা বলছিস। তানভীর আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল সে আমাকে ভালোবাসে না। অত বোকাটে ছিল সে তো টাকার জন্য। ভাইয়া বোকাটে হতে পারে আপা, কিন্তু প্রতারক ছিল না। আপনার বিয়ের রাতে যখন আপনি পালকিতে উঠছিলেন, ভাইয়া ওই বোটের তলায় অন্ধকারে দাঁড়িয়ে ওদের নীল ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। তারপর থেকে ভাইয়া দিন শুধু ওখানেই বসে থাকতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একটা জ্যান্ত লাশ হয়ে গিয়েছিল। আজ থেকে ঠিক 5 বছর আগে এক জোরে রাতে ভাইয়া স্ট্রোক করে মারা গেছেন আপা। ওনার শেষ সময়ে ওনার মুখে শুধু একটা নামই ছিল, রাফিয়া। সুমির প্রতিটা কথা যেন রাফিয়ার বুকে এক একটা তপ্ত তীরের মতো এসে বিঁধছিল। ওনার মাথাটা ঘুরতে লাগলো, চারপাশের পৃথিবীটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। 12 বছর ধরে যে মানুষকে সে মনে মনে তীব্র ঘৃণা করে এসেছে, ওনার প্রতিটা চোর আর অপবাদের আড়ালে যে এত বড় একটা আত্মত্যাগ লুকিয়েছিল, সেটার সত্যতা রাফিয়াকে এক জ্যান্ত লাশে পরিণত করল। ওনার চোখ দিয়ে কোনো পানি পড়ছিল না, ওনার পুরো শরীরটা ঠান্ডায় জমে আসছিল। তানভীর আর এই দুনিয়ায় নেই, সে আমাকে ধোঁকা দেয়নি। আমিও কিনা ওনাকে অমন একটা চোর মারলাম, ওনাকে অভিশাপ দিলাম। ভাইয়া মরার আগে ওনার বালিশের নিচে ওনার সেই পুরানো নীল ডায়েরিটা রেখে গিয়েছিলেন আপা, আর আমাকে বলেছিলেন যদি কোনোদিন রাফিয়া ফিরে আসে ওনাকে বলিস আমি বোকাটে হতে পারি, কিন্তু প্রতারক ছিলাম না। দাঁড়ান আপা, আমি ওনার ডায়েরিটা আপনাকে এনে দিচ্ছি। এটা ওনার ঘরে অমন করেই রাখা। সুমি দৌড়ে ওনাদের সেই ভাঙা ঘরের দিকে চলে গেল, আর রাফিয়া একাকী সেই নিঝুম বটের তলার ধুলোবালির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। ওনার ভেতরের 12 বছরের সেই সাজানো অহংকার, ঘৃণা আর অভিমান এক লম্হায় ধূলিসাৎ হয়ে গেল। বাতাসটা যেন ওনার কানের কাছে এসে ফিসফিস করে বলছিল, তানভীর নির্দোষ ছিল রাফিয়া, তানভীর নির্দোষ ছিল। সুমি যখন ওনার ভাঙা ঘর থেকে সেই ধুলো জমা জীর্ণ নীল ডায়েরিটা এনে রাফিয়ার কাপা হাতের উপর রাখলো, মনে হলো 12 বছরের একটা মহাকাশ পরিমাণ পাথর রাফিয়ার বুকের ওপর চেপে বসে রইল। ডায়েরিটার মলাটটা ছিঁড়ে গেছে, পাতাগুলো হলদেটে হয়ে গেছে। রাফিয়া ওনার কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে ডায়েরির প্রথম পাতাটা উল্টালো। ওনার চোখের জল টপ টপ করে সেই হলদে পাতায় পড়তে লাগলো, যেখানে 12 বছর আগে ওনার নিজের আঁকা একটা ছোট পেন্সিল স্কেচ ছিল। পাতা উল্টাতে উল্টাতে রাফিয়া একদম শেষ পাতায় এসে থমকে গেল, যেখানে তানভীরের কাপা কাপা হাতের শেষ কথাগুলো ছিল, যা ওনার মৃত্যুর ঠিক 2 দিন আগের ডায়েরি। রাফিয়া ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে পড়তে লাগলো। রাফিয়া, আজ 7 বছর হলো তোমার বিয়ের। আমার শরীরটা আর চলছে না রে পাগলি। ডাক্তার বলেছে আমার ভেতরের কলকবজাগুলি নাকি অকেজো হয়ে গেছে। ওনারা তো জানে না যে মানুষের মন 7 বছর আগে একটা ড্রয়িং রুমে খুন হয়ে যায়, তার শরীর কতদিন এভাবে টেনে নেওয়া সম্ভব।
আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। প্রতিদিন ঘুমানোর আগে হয়তো আমার নামে অভিশাপ দাও। তোমার দেয়া সেই চোরের দাগটা আমি কোনোদিন মুছিনি রাফিয়া। ওটাই তো তোমার ছোঁয়া আমার গালে শেষ স্মৃতি ছিল। আমি যদি ওদিন তোমার হাত ধরে পালিয়ে যেতাম, তবে আমার বোনটার লাশ উঠতো, আমার বাপটা বিনা চিকিৎসায় মরতো। আমি তো বকাটে তানবীর রে রাফিয়া। সমাজ আমাকে এমনিতেই নরকের কীট ভাবতো, কিন্তু আমি তো ভালোবাসার নামে আমার পরিবারের রক্ত মাখতে পারতাম না। তুমি ভালো থেকে ওনার বড়লোকি রাজপ্রাসাদে। আমার শুধু একটাই আক্ষেপ রইল, তুমি আমাকে প্রতারক ভাবলে। আমি বকাটে হতে পারি রাফিয়া, কিন্তু তোমার এই পবিত্র ভালোবাসার সাথে বেইমানি করার মতো নীচ আমি কোনোদিন ছিলাম না। যদি কোনোদিন এই ডায়েরিটা তোমার হাতে পৌঁছায়, আমার একটা অনুরোধ রেখো। গ্রামের ওই পুরনো কবরস্থানে যেখানে একটা কবর শিমুল গাছ আছে, ওখানেই আমার শেষ ঠিকানা। ভারতে একবার এসে বলে যেও, তানবীর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এই বকাটের আত্মাটা কবরে শুয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবে। ডায়েরির যে শব্দটা পড়া শেষ হতেই রাফিয়া এক মস্ত বড় আর্তনাদ করে তলার মাটিতে লুটিয়ে পড়ল। ওনার ডোকরে ওটা খান্নায় পুরো বটের তলার আকাশ বাতাস যেন কেঁপে উঠল। সে ওনার নিজের মাথাটা পাথরের বেঞ্চে ঠুকতে লাগলো। তানভীর, আমাকে ক্ষমা করে দাও। আমি কতটা অন্ধ ছিলাম। আমি কিভাবে পারলাম তোমাকে অমন কথা বলতে? কেন তুমি নিজের মুখে সব দোষ নিলে? তানভীর, আমি তোমার ওই ভাঙা ঘরের বারান্দায় না খেয়ে মরে যেতাম, তাও তোমাকে কোনোদিন বেঈমান ভাবতাম না। ফিরে এসো তানভীর, একবারের জন্য ফিরে এসো। আমাকে একটাবার জড়িয়ে ধরে বলো যে তুমি আমার উপর রাগ করোনি। কিন্তু নীরব বটের তলা থেকে কোনো উত্তর এলো না। সুমি রাফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাফিয়া ডায়েরিটা শক্ত করে মুঠোয় ধরে পাগলের মতো উঠে দাঁড়ালো। ওনার শাড়ির আঁচল মাটিতে লুটুপুটু কাঁপছিল, মাথার চুলগুলো এলোমেলো। সে জুতো ঝুড়ো ওখানেই ফেলে রেখে খালি পায়ে দৌড়াতে শুরু করলো, ঠিক যেমন 12 বছর আগে তানবীর ওনার জন্য খালি পায়ে তপ্ত রাস্তায় হেঁটেছিল। আজ রাফিয়া ওনার অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে খালি পায়ে দৌড়াচ্ছে গ্রামের সেই শেষ সীমানার দিকে। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকের ঝোপঝাড়ে জোনাকি চলছে। কবরস্থানের সেই বড় শিমুল গাছটার নিচে একটা খাঁচা মাটির কবর, যা 7 বছরের ঘাসে ঢেকে গেছে। কবরের ওপর শিমুলের ফুলগুলো ঝরে পড়ে আছে। রাফিয়া ওখানেই ধপ করে আছড়ে পড়ল। সে 2 হাতে ওনার তানবীরের কবরের মাটি আছড়ে ধরল, খামচে ধরল। ওনার ফর্সা হাত দুটো মাটিতে মাখামাখি হয়ে গেল। তানভীর, দেখো তোমার রাফিয়া এসেছে। 7 বছর পর তোমার এই রাজকন্যা তোমার কাছে ফিরে এসেছে। তুমি তো আমাকে প্রমিস করেছিলে তানভীর, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আমার আর ছাড়বে না। তবে কেন আমাকে জ্যান্ত নরকে একা পেলে? তুমি আমাকে এখানে এসে ঘুমিয়ে আছো। ওটা তানভীর, আমাকে বকা দাও। তোমার সেই চটি জুতো জুড়ো আবার আমার পায়ে দিয়ে দাও। আমি আর ওই শহরে ফিরে যাব না। আমি তোমার ওই মাটির ঘরের পাশে আজীবন বসে থাকবো। রাতের বাতাসটা তখন শিমুল গাছের পাতার আড়াল থেকে এক দীর্ঘশ্বাসের মতো বয়ে যাচ্ছিল। রাফিয়া ওনার অশ্রুসিক্ত চোখ দুটো বন্ধ করে ওনার কানটা কবরের মাটির উপর পাতল। ওনার মনে হলো মাটির গভীর থেকে তানবীরের সেই চিরচেনা মায়াবী আর শান্ত কণ্ঠস্বর ভেসে আসছে। রাফিয়ার মন যেন শুনতে পেল তানবীর বলছে, কেঁদো না রাফিয়া, আমি তো কোথাও যাইনি। আমি তো প্রতিদিন এই শিমুল গাছের পাতার আড়ালে বসে তোমার ওই শহরের দিকে তাকিয়ে থাকতাম। আজ আমার সব কষ্ট দূর হয়ে গেছে রে পাগলি। তুমি যে আমার ভুলটা বুঝতে পেরেছো, আমার নামটা তোমার মনে এখনো কাটিয়ে রেখেছো। এর চেয়ে বড় পাওনা এই বকাটের জীবনে আর কিছুই নেই। তুমি ভালো থেকো রাফিয়া, খুব ভালো থেকো। রাফিয়া ওনার চোখের পানি মুছে আলতো করে কবরের মাটির ওপর একটা চুমুক এলো। ওনার নীল ডায়েরিটা সে ওনার নিজের বুকের বাম পাশে খুব শক্ত করে চেপে ধরলো। সে জানলো ওনার তানবীর আর কোনোদিন হয়তো ফিরে আসবে না, কিন্তু এই পৃথিবীতে যতদিন রাফিয়া বেঁচে থাকবে, সে কোনো একলা ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ওনার বকাটে তানবীরের সেই অমর ভালোবাসার গল্পটাই মনে রাখবে। উচ্চবিত্তের অহংকার আর সমাজের দেয়াল হয়তো তাদের শরীর দুটোকে আলাদা করে দিয়েছে, কিন্তু ওনাদের সেই পবিত্র ভালোবাসা আজ এই কাঁচা মাটির কবরের সীমানা ছাড়িয়ে আকাশের ওই নীল ধ্রুবতারা হয়ে অমর হয়ে রইল।
গল্পটি আপনার হৃদয়কে কতখানি ছুঁয়ে গেল তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন বুক ভাঙা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্পের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের দ্য ব্রোকেন স্টোরি চ্যানেলে। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।